আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ, যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই দিন নয়, আরো দিন আছে। একজন দলের শীর্ষ নেতা বিদেশে থেকে কিছু করতে পারেন, এটাই স্বাভাবিক। বিদেশে থেকে সবাই কিন্তু খোমেনি হয় না। মনে করেন এটা ওনার জন্য কঠিন সময়ের মোকাবেলা ওনাকে করতে হবে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের দালাল তাবেদার চাটুকার উচ্ছিষ্টভোগী একটা রাজনৈতিক দল। ভারত থেকে যে সমস্ত ব্যবসায়ী ইম্পোর্ট করবে ওই ব্যবসায়ীদের জায়গায় বাংলাদেশে হবে না। সম্মানিত দর্শক, বাংলাদেশে যারা ইহুদি এজেন্ট আছে, ইসরায়েলের দালাল আছে, তারা হাল আমলে মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। সকল উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির। 5 ধাপে যে উপজেলা নির্বাচন হবার কথা, আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সকল উপজেলা নির্বাচন বর্জন করছে বিএনপি। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। বাংলাদেশেও নাকি ইসরায়েলের দালালরা রয়ে গেছে এবং ইসরায়েলে যখন ইরান হামলা করেছে তখন এই বাংলাদেশি ইসরায়েলের দালালরাও বিপদে পড়তে যাচ্ছে। বিস্তারিত আলোচনা করেছেন গোলাম মওলা রনি। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সরকার মূলত ভারতের দালাল চাটুকার আলোচনা করেছেন ভিভি নুরুল হক নূর। এবং কি সাহস নিয়ে বিদেশ থেকে দেশে আসতে হবে তারেক রহমানকে, দেশের বাইরে থেকে রাজনীতি করা যায় না। একটি লাইভ টক শোতে তুমুল আলোচনা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি মেজর হাফিজ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠিন বক্তব্য দিয়েছে। মূলত এই 5টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন মেজর হাফিজের বক্তব্যটি শুনে আসি। আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ, যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই দিন নয়, আরো দিন আছে। যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, অবশ্যই বিএনপি বিজয়ী হবে, অবশ্যই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ হন, মোবাইলটা একটু বাদ দিয়ে রাস্তায় নেমে আসেন। আজকে এই দেশটাকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ, তারা মানুষের মনোভাব পরিবর্তন করে দিয়েছে, ছাত্রদেরকে দিয়েছে। আমার এক বন্ধু সেদিন বলেছে 71 সালে মোবাইল থাকলে আর এই দেশই স্বাধীন হতো না। ভাই সব মোবাইল দিনের বেলা বাদ দেন, বিএনপির ডাকে, বিরোধী দলের ডাকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমে আসুন। রাত্রবেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন, দিনের বেলা আমাদেরকে সময় দেন। দেশ আপনাদেরকে ডাকছে, জনগণ আপনাদেরকে ডাকছে। আমরা এই যে কষ্ট লাগে, এই দেশের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, বহু মানুষ জীবন দিয়েছে। আপনারা 71-এর ছাত্ররা যারা জীবন আছে তাদেরকে জিজ্ঞেস করেন কি করেছে। সুতরাং আমরা কোনো দেশের প্রভুত্ব মানি না। পানি সম্পদ মন্ত্রী ছিলাম, অনেক আল্লাহর দেওয়া নদী পানি কেন আমার দেশে প্রবেশ করতে পারবে না তাদেরকে বলেছি। কেন সীমান্তে আমার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। তবে আপনারা মনে রাখবেন, আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি দুর্বল জাতি, বাঙালি সাহস নাই, বাঙালি ছোট্ট দেশ। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমাদের হাতে অনেক হাতিয়ার আছে। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছেও দায়বদ্ধ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগে ঐক্যবদ্ধ হন, দেশের মালিকানা নিয়ে নেন। যারা এখান থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এই দিন নয়, আরো দিন আছে। যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, অবশ্যই বিএনপি বিজয়ী হবে, অবশ্যই গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা শুধু ঐক্যবদ্ধ হন, মোবাইলটা একটু বাদ দিয়ে রাস্তায় নেমে আসেন। এই স্লোগানে ভোটের মাধ্যমে আর কাজ হবে না। যেই ভোট এতদিন আমাদের পূর্বসূরীরা দিয়ে আসছে। আমি 8টা নির্বাচন করেছি, 6টাতে জিতেছি, 2টাতে ভোটই দিতে পারি নাই, ঘর থেকে বেরোতে পারি নাই। এই অবস্থার অবসান চাই। মেজর জিয়াউর রহমান আমাদের আদর্শ। 6 বছর রাষ্ট্র শাসন করার পর দেখা যায় তার ব্যাংকে একটা টাকা নাই, কোনো জমি নাই, বাড়ি নাই, জীবন উৎসর্গ করে গেছে আমাদের নেতা এই দেশের জন্য। আমরা বসে বসে খালি স্লোগান দেব? সুতরাং এই দেশকে ঠিক পথে আনতে হবে। সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং এই দেশের গণতন্ত্রকে জীবন দিলেও হলো প্রতিষ্ঠা করব। এই দেশের ভবিষ্যৎ এখনকার ছাত্র সমাজ, আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ। প্রিয় দেশ আপনাদেরকে ডাকছে, দেশবাসী আপনাদেরকে ডাকছে। দেশের ডাকে সাড়া দিয়ে এই দেশের পতাকাকে সম্মান জানিয়ে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করুন। তাহলে এই আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জন্য সঠিক হবে, সুখকর হবে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন মেজর হাফিজের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটা আপনাদের জন্য রয়েছে, বিদেশ থেকে বা লন্ডন থেকে বাংলাদেশে রাজনীতি করা যায় না, তারেক রহমানকে সাহস বুকে নিয়ে বাংলাদেশে আসতে হবে, এমন একটি আলোচনা হয়েছে একটি লাইভ টক শোতে। চলুন সেই লাইভ টক শোটি দেখে আসি। একজন দলের শীর্ষ নেতা বিদেশে থেকে কিছু করতে পারেন, এটাই স্বাভাবিক। বিদেশে থেকে সবাই কিন্তু খোমেনি হয় না। মনে করেন এটা ওনার জন্য কঠিন সময়ের মোকাবেলা ওনাকে করতে হবে, ওনাকে আসতে হবে, এটাই বাস্তবতা।
ওনার পরিণতি কি হবে সেটা ওনাকে পরে ভাবতে হবে। সাগর ভাই আমাকে আবার বলার সুযোগ দিলেন। আমি যেটা বলছি যে আমি কিছুটা মানে প্রফেসর ডক্টর তাজ হাশমি এর সাথে কিছুটা ডিফার করবো এই জন্য যে রিটালিয়েটিং অ্যাটাকের কথা যখন এসছে, ইরান কিন্তু ইসরায়েল কিন্তু অ্যাটাক করেছে আপনার ইরানের কনসুলেট সিরিয়ায় অর্থাৎ দামেস্কে। তো ইচ্ছা করলে ইরানও কিন্তু আপনার ইসরায়েলের কোন দূতাবাসে, পৃথিবীর যে যে দেশে ইসরায়েলের দূতাবাস রয়েছে, এমবেসি রয়েছে, সেখানে আক্রমণ করে কিন্তু রিটালিয়েটিং অ্যাটাকের কাজটা শেষ করতে পারতো, কিন্তু ইরান সেটা করেনি। ইরানের রিটালিয়েটিং অ্যাটাকটা ছিল, আপনার সেন্টিমেন্টটা কিন্তু দেখতে হবে, ইরানের রিটালিয়েটিং অ্যাটাকটা ছিল এই আপনার কনসুলেট অ্যাটাকের চেয়ে অনেক অনেক বড় এবং ম্যাসিভ। তাইলে ইরান কিন্তু ম্যাসিভ অ্যাটাক করার সাহস রাখে, এলো এক কথা। আরেকটি হলো এই যে জনাব তাজ হাশমি, প্রফেসর তাজ হাশমি যেটা বললেন যে ইরান বলে কয়ে আমেরিকার সাথে গোপনে বলে কয়ে এই রিটালিয়েটিং অ্যাটাকে গেছে, আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কারণ ইরানের সাথে যে চলমান সম্পর্ক আমেরিকার, ওই ধরনের সম্পর্ক নেই। ইরানকে আমেরিকা সেই স্পেস দিবে না যে বাবা তুমি একটা কাজ করে আসো, একটা ড্রোন এটা করে ফেলো, বা একটা একটা মিসাইল এটা করো মাঝারি আকারের বা সীমিত আকারের, না, সেই সম্পর্ক ইরানের সাথে আমেরিকার নেই। এটা হলো বাস্তবতা। আর তাই যদি হতো তাইলে এই ড্রোন অ্যাটাকের ফলে যেটা হলো, সাথে সাথে জো বাইডেনকে দেখলাম মিটিং এ বসেছে, জো বাইডেন মিটিং এ বসে গেছে, রণতরীয় পাঠিয়েছে অবশ্যই হ্যাঁ রণতরীয় পাঠিয়েছে এবং মিটিং এ বসে গেছে, জানানো বলাটা সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ বসে গেছে। আমেরিকা ইজ টেকিং এ সিরিয়াস কনসার্ন অ্যাবাউট দিস সর্ট অফ অ্যাটাক ফ্রম ইরানিয়ান সাইড, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং না, এখন যেটা হচ্ছে যে একটি দেশ ধরেন তার কনসুলেটে অ্যাটাক করলো অন্য একটি দেশ, তো সেই দেশে রিটালিয়েটিং অ্যাটাকেই যে ওই দেশটি বিশাল তার ক্ষমতা প্রথম অবস্থায় দেখিয়ে দেবে, এটা আমি মনে করি না। তাই ইরান একটা সীমিত পর্যায়ে আক্রমণ করেছে, রিটালিয়েটিং অ্যাটাক হিসেবে এটা বড়ই করেছে, কিন্তু ম্যাসিভ ওয়ার না হলে ইরান কেন একেবারে বড় আকারের যুদ্ধের দামামা বাজাবে, এটা কিন্তু আমার মাথায় আসে না। তা ইরানকে আমি আন্ডার এস্টিমেট করবো না। 67-এ এবং 73-তে যে যুদ্ধ হয়েছে আপনার আরব ইসরায়েল যুদ্ধ, সেখানে ইরানের পার্টিসিপেশন কিন্তু ডাইরেক্ট ছিল না। ইরানের পার্টিসিপেশন কিন্তু ডাইরেক্ট ছিল না। হ্যাঁ, ইরানের পার্টিসিপেশন ডাইরেক্ট ছিল। রেজা মনে আপনার এখানে জাস্ট কিছু একটু জি রেজা ভাই বলেন প্লিজ। আমি একটু ফারবেশি একটা কথা জাস্ট অ্যাড করতে চাই, মানে থ্যাঙ্কস যে উনি আমার মনের কথাটা উনি এখানে টেনে ধরছেন। হ্যাঁ, আপনার কথাটাকে আমি সমর্থন করলাম। জি 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 থ্যাংক ইউ। এবং একটা বিষয় কি আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে আমেরিকার মতো কান্ট্রি যদি ইরান এই কাজটা করে থাকে, যদি কথা আমি ধরে নেই যে ইরান এই কাজটা আমেরিকার সাথে করেছে, কিন্তু আমেরিকার মতো কান্ট্রি সুযোগ পেলে ইরানকে কি ব্লাফ দিবে না? অবশ্যই দিবে। আমেরিকা has got this kind of sentiment against Iran. আমেরিকা যদি সত্যিকার অর্থে সেটা হতো তাহলে আমেরিকা ব্লাফ দিত। ব্লাফ দিত কিভাবে? এই মুহূর্তে ইসরায়েলকে দিয়ে ইরানে রিটালিয়েটরি অ্যাকশন নেওয়া হতো, কাউন্টার হামলা করে। জি, আমার একটা পিপল পারসেপশন আছে এখানে, এটা আপনারা করি, আপনি একটু এই প্রশ্ন উত্তরটা দিবেন। সেটা হলো যে অনেকেই মনে করে যে একটা ইনস্টিগেটিভ মানে ইনস্টিগেশন করার জন্যই এই হামলাটা করা হয়েছে টু দা কনসুলেট অফিস অফ ইরান। মেবি ইসরায়েলের তো অভ্যাস আছে, ইসরায়েলের বলে আগে বলে ইসরায়েলকে এই পর্যন্ত রাষ্ট্র তৈরি করতে গিয়ে কোনো সভ্যতার পরিচয় দিয়েছে না ভদ্রলোকের পরিচয় দিয়েছে, সেটা আমি আসবো পরে। একটু বলি যে আসলে হলো কি, ইরান কিন্তু কোনো ম্যাসিভ ওয়ারে ইসরায়েলের বিরুদ্ধে এর আগে যায়নি, কখনোই না, আসলে যায়নি। সুতরাং আমার যেটা মনে হয় যে ইরানের কনসুলেটে ইসরায়েল যে অ্যাটাকটা করলো এবং ইরান যে রিটালিয়েটিং অ্যাটাক করলো, আমার মনে হয় ইসরায়েল তার প্রথমবারের মতো বড় ধরনের মিস্টেক করেছে। আর আরেকটা জিনিস বলি, যেন তাজ হাশমি যেটা বললেন যে উনার বক্তব্যের মধ্যে যে ইসরায়েলের সামরিক ক্ষমতাকে উনি অপটিমাম লেভেলে দেখেছেন, আর আপনার সারা আরব ওয়ার্ল্ডের মিলিটারি ক্যাপাবিলিটিকে উনি অনেকটা আন্ডারমাইনই করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই জিওপলিটিক্যাল কিছু ব্যাপার থাকে, জিওপলিটিক্যালি এখন পৃথিবী কিন্তু যেটা ইঙ্গিত করে গেছেন মেজর রেজা, তিনি একটা ইঙ্গিত করে গেছেন যে এখন কিন্তু বাইপোলার বা ইউনিপোলার সিস্টেম নাই, এখন মাল্টিপোলার সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে কিছু সেখানে নিউক্লিয়ার পাওয়ারও কিন্তু আনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার স্টেটস আছে, যেগুলো ডিক্লেয়ার করেন, আমি আবারও বলছি, আমেরিকার জন্য। আমেরিকা রুশান হলে পড়বে বলে, কিন্তু পৃথিবীর অবস্থা যদি, আমরা কি শিওর যে ইরানের হাতে একদম প্রস্তুত বোমা নেই? আমরা কিন্তু এই কথা প্রস্তুত নেই, এই কথা বলতে পারবো না। এখন সবচেয়ে বড় কথা, ম্যাসিভ ওয়ারে গেলে ম্যাসিভ ওয়েপন্স এর ব্যবহার হয়, এটাই স্বাভাবিক। রিটালিয়েটিং অ্যাটাক দিয়ে আপনি কোনো দেশের সামরিক শক্তির আপনার করতে পারবেন না, যাচাই করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না। যখন আমিও চাই না এই যুদ্ধ, কিন্তু ম্যাসিভ ওয়ার হলে ইরান কতটা মিলিটারি ক্যাপাবিলিটি ইরানের আছে সেটা কিন্তু প্রকাশ পাবে। প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে যে ভিডিওটা আপনাদের জন্য রয়েছে সেটি হলো ভিপি নুরুল হক নূর সরকারকে উদ্দেশ্য করে। তিনি বলতেছে সরকার আসলেই ভারতের চাটুকার এবং দালাল। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের দালাল তাবেদার চাটুকার উচ্ছিষ্টভোগী একটা রাজনৈতিক দল। ভারত থেকে যে সমস্ত ব্যবসায়ী ইম্পোর্ট করবে, ওই ব্যবসায়ীদের জায়গায় বাংলাদেশে হবে না। চিহ্নিত করেন কারা ভারত থেকে কি আমদানি করে, চিহ্নিত করেন। এখানে দুদু ভাইয়ের মতো আরো যারা রাজনীতিবিদ আছেন, 71-এর পূর্ব থেকেও যদি দেখেন, আওয়ামী লীগের নেতারাই পাকিস্তান আমল থেকে, এটা ট্রু, ওবায়দুল কাদের বলছেন, কিন্তু এটা রিয়ালিটি। ভারতের তাবেদারি আওয়ামী লীগ করছে দেশ স্বাধীনের আগেও। অবশ্যই মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে,
কেন ভারত সহযোগিতা করেছে? ভারত বিনা লাভে আমাদের সহযোগিতা করেছে। ভারত তার চির শত্রু পাকিস্তানকে ভেঙে খান খান করার জন্য, তার শত্রুকে দমন করার জন্য, তার অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতায় তারা সহযোগিতা করেছে। বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের জন্য নয়, ভারতের নিজের জন্য। আজকে ভারত যে আমাদের কি বন্ধু, সেইটা গত 54 বছরে 53 বছরে প্রমাণিত হয়েছে। 54টি নদীর আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পানি আমরা পাই না। আমাদের উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে, পদ্মার বুকেও চর যাচ্ছে, যমুনার বুকে তো যাচ্ছে। এই আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায়, এই চাটুকাররা, এই দালালেরা পেরেছে তিস্তা চুক্তি করতে পারে নাই, অথচ আমাদের দেশের স্থলপথ নৌপথের ট্রানজিট দিয়েছে। এমনকি ওই গাড়িতে কি যাবে, অস্ত্র, বালু না গোলাবারদ, মুড়ি না চানাচুর না মাছ না সবজি, আপনি চেক করে দেখতে পারবেন না। এইভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলেছে। দেশ স্বাধীনের পরপরই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী গ্রুপকে ভারত সরাসরি প্যাট্রোনাইজ করে তারা সবসময় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। সন্তুল আলমাকে দিয়েছে, শান্তি চুক্তি করেছে শেখ হাসিনা সরকারকে শান্তির নোবেল এনে দেওয়ার জন্য। এগুলো সমস্ত ভারতের ড্রামা ছিল, স্টেজ ড্রামা। কাজী বন্ধুগণ, আমি আজকের এই প্রোগ্রামে আমি এইটুকু বলতে চাই, আজকে যে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে ভারত পণ্য বর্জন শুরু করেছে, এইটাকে কার্যকর করতে হবে। এবং হুঁশিয়ার দিয়ে আমরা বলতে চাই, ভারত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ইম্পোর্ট করবে, ওই ব্যবসায়ীদের জায়গায় বাংলাদেশে হবে না। চিহ্নিত করেন কারা ভারত থেকে কি আমদানি করে, চিহ্নিত করেন। শেখ হাসিনা বলছিল না যেটা পণ্য মজুত করে গণধোলাই দেবেন, যদিও উনি প্রধানমন্ত্রী, কিন্তু এই কথা একজন প্রধানমন্ত্রী না, রাজনৈতিক নেতার কাছ থেকেও শোভনীয় নয়। তার মানে তিনি প্রমাণ করেছেন যে তার সরকার ব্যর্থ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে, তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে দ্রব্যমূল্যের দাম, এখন রাগে ক্ষোভে জনগণকে বোঝানোর জন্য বলছে যে আপনি পিটাইয়া উসুল করেন। তো তাহলে তুমি কেন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছো? তোমরা কেন সরকারের দায়িত্বে আছো যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারো? আজকে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। বাস্তবতা আমাদের জায়গা থেকে বলছি, খাবার দাবার বাজার টাজার সবকিছু পরিবার এখন কাটছাট করতে হচ্ছে। 5টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। চতুর্থ নম্বরে সেটি হলো যে নির্বাচন, উপজেলা নির্বাচন বর্জন করতে যাচ্ছে বিএনপি। আপনারা সকলে জানেন জাতীয় নির্বাচনে কিন্তু বর্জন করেছিল বিএনপি, এবার উপজেলা নির্বাচনে বর্জন করতে যাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম। সকল উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির। 5 ধাপে যে উপজেলা নির্বাচন হবার কথা, আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সকল নির্বাচন বর্জন করছে বিএনপি। এর আগে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। এর আগে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি একটা ভিডিও করেছি, বিএনপিও কিন্তু বর্জন করেছে। বিএনপি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিচ্ছে না, কিন্তু জানা গিয়েছিল যে 80টি উপজেলায় তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে তারা অনুধাবন করেছে যে আসলে এই নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই। প্রশাসন এখন যে দমন পীড়ন এমনিতেই চলছে, এই নির্বাচনে অংশ নেওয়া মাত্রই ওই প্রার্থীদেরকে টার্গেট করে বা দমন পীড়নের মাত্রা বাড়াবে এবং নির্বাচন যেহেতু নিয়ন্ত্রিত এবং মুক্ত, অবাধ, নিরপেক্ষ হবে না, সেই বিবেচনায় তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি একেবারে চূড়ান্ত পর্যায়ে আজকে ঘোষণা করলো যে তারা সব ধাপের নির্বাচন বর্জন করবে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে আমাদের এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর বিরোধী দল থাকলো না। সকল মানে বিষয়টি হচ্ছে একেবারে এককেন্দ্রিক, একতরফা, এক দলেরই সবকিছু। এটা কি গণতন্ত্র বলা যায় নাকি যায় না, সেটা নিয়ে রাজনৈতিক যারা বিশ্লেষক বিশেষজ্ঞ তারা বিবেচনা করবেন। তবে আমার কাছে মনে হয় যে এটি একেবারেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি উপযোগী পরিবেশ পরিস্থিতি এখন আর নেই। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। সবাই সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, সবাই বিএনপি নেতারা বলেছেন বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাধারণ নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশী ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান যে অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে বিপর্যস্ত করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনে অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী 8ই মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিবৃতিতে বিএনপি জানায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহি করে এই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত। এই শর্তের অনুপস্থিতিতে
স্বৈরতন্ত্রের হিংস্র রূপে আত্মপ্রকাশ করে। বর্তমান বাংলাদেশে এক বিকট স্বৈরতন্ত্রের অভ্যুদয় হয়েছে। আওয়ামী লীগ দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে 1.5 দশক ধরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও আমরা ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসেছি স্যার, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো মাঝখানে একটি কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন, বাংলাদেশে কারা ইসরায়েলের দালাল, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। চলুন শেষ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে যারা ইহুদি এজেন্ট আছে, ইসরায়েলের দালাল আছে, তারা হাল আমলে মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। ইরানের ইসরায়েল আক্রমণ এবং এই আক্রমণের মাধ্যমে পুরো আরব বিশ্ব তো বটেই, সারা দুনিয়াতে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে এবং তামাম দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ জনগণ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি নয়, আপামর সকল মানুষ একেবারে তাদের যে দুঃখ, তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, সব কিছু ভুলে গিয়ে এখন ইরানের এই বিজয়কে উদযাপন করার জন্য যে যার অবস্থান থেকে কেউ দোয়া করছে, কেউ খাবার দাবার খাচ্ছে, কেউ দান খয়রাত করছে। এর ফলে কি হচ্ছে, বাংলাদেশে যে সকল ইসরায়েলি লবিস্ট গ্রুপ রয়েছে বা ইসরায়েলের দালাল রয়েছে এবং ইহুদিবাদের এজেন্ট হয়ে বাংলাদেশের সর্বনাশ দীর্ঘদিন যাবত যারা করে যাচ্ছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে বিপদের মধ্যে আছেন এবং অনেকে বোঝার চেষ্টা করছেন যে অনাগত দিনগুলো তাদের কেমন যাবে। এখন এই বিষয়টি আসলে কেমন, বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে ইসরায়েলের এজেন্ট থাকবে কেন, আর এত দূরে, সেই কোথায় তেল আবিব আর কোথায় বাংলাদেশ, এখানে ইসরায়েলের এমন কি স্বার্থ থাকতে পারে? আপনারা অবাক হয়ে যাবেন যে সেই 60-এর দশক থেকেই কিন্তু বাংলাদেশ নিয়ে ইসরায়েল কাজ করছে এবং সেই ইসরায়েলের যে কর্মকাণ্ড, এটি প্রথমে রয়ের মাধ্যমে পরিচালিত হতো এবং 70-এর দশক পর্যন্ত ইসরায়েল এখানে যা কিছু করতে চেয়েছে সেটি রয়ের মাধ্যমে করেছে, আবার রয় এখানে যা কিছু করতে চেয়েছে বা করেছে সেটা ইসরায়েলের পরিকল্পনা এবং প্ল্যান অনুযায়ী হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের যে স্বাধীনতাটি, এটি অর্জিত স্বাধীনতা নয়। ভারতের স্বাধীনতা ভিক্ষার ধন। আমেরিকা এবং ইংল্যান্ড যৌথভাবে এটি বলতে গেলে তাদের যে সকল পাপেট রাজনীতিবিদ রয়েছেন তাদের হাতে দিয়েছেন। কিন্তু যারা সত্যিকার অর্থে সংগ্রামী, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সরোজিনী নাইডু, একেবারে প্রথম সারির যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে ঠেলে তারা তাদের যে পাপেট, তাদের যে দালাল, তাদেরকে ডেকে এনে জেল থেকে বের করে এনে সেই তাদের হাতে রীতিমতো এই ক্ষমতাটা দিয়ে বলে যে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে গেলাম, শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জন। এখন শান্তিপূর্ণ স্বাধীনতা অর্জনের পর পরবর্তীতে দেখা গেল বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে। সেটি হায়দ্রাবাদ দখল করতে গেছে হায়দ্রাবাদের নিজামের কাছ থেকে, সিকিম দখল করেছে, কাশ্মীরে তারা অভিযান পরিচালনা করেছে, চীনের সঙ্গে তারা যুদ্ধ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে, একেবারে খুব অল্প সময়ের মধ্যে। এর সব কিছুই তারা করেছে আমেরিকা এবং যাকে বলা হয় ইংল্যান্ডের কথা মতো। তো আমেরিকা এবং ইংল্যান্ডের কথা মতো এই যুদ্ধগুলো করার পরে আমেরিকা এবং ইংল্যান্ড তারা এই জনপদে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে তাদের যে দীর্ঘমেয়াদী স্বার্থ, সেই স্বার্থটি সরাসরি সিআইএর মাধ্যমে না করে মোসাদের মাধ্যমে তারা করার চেষ্টা করেছে। ফলে পৃথিবীর সবচেয়ে বড় যে স্থাপনাটি মোসাদের, ইসরায়েলের যে গোয়েন্দা এজেন্ট মোসাদ, সেটি কিন্তু ভারতে, এবং মোসাদই কিন্তু রকে তৈরি করেছে। রয়ের যে ফাউন্ডেশন, রয়ের যে গঠনতন্ত্র, সমস্ত কিছু মোসাদের হাতে তৈরি করা। তো কাজেই র, মোসাদ, ইসরায়েল, ভারত এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো কাজেই বাংলাদেশে কারা মোসাদের এজেন্ট, কারা ইসরায়েলের এজেন্ট, এটি আর মনে হয় নতুন করে বলার দরকার হবে না। এবং এখানে দেখুন, মোসাদ এবং ইসরায়েল এত চমৎকারভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা খেলে বিভিন্ন সময়টিতে। কোন ফাঁক দিয়ে যে তাদের কোন পণ্য ঢুকে যায়, কোন ফাঁক দিয়ে তাদের কোন জাহাজ ঢুকে যায়, কোন ফাঁক দিয়ে তাদের কোন উড়োজাহাজ ঢুকে যায়, তারপরে তাদের বিভিন্ন গোয়েন্দা এজেন্টের সাথে কার কার কীভাবে বৈঠক হয়, কখন নির্বাচন হবে, কখন হবে না, কারা টিকবে না, এই পুরো জিনিসগুলোই রয় এবং মোসাদ যুগপৎভাবে কিন্তু একসাথে পরিচালনা করে। ফলে কখনো কখনো আমরা সামনে ভারতকে গালাগালি করি কিন্তু মোসাদকে খুঁজে পাই না, কখনো কখনো মোসাদকে সন্দেহ করি কিন্তু সামনে দেখি সিআইএ, কখনো কখনো সিআইএকে আমরা সন্দেহ করি কিন্তু সামনে দেখি পিটার ডি হাস, কখনো কখনো পিটার ডি হাসকে সন্দেহ করি কিন্তু দেখি পেছনে নরেন্দ্র মোদীর হাত। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন, সবার কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।